জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইরান, হিজবুল্লাহর প্রতি সমর্থন। এরপরে জানিয়ে দিব মৃত্যুর 2 মাস পর হচ্ছে নাসরুল্লাহর দাফন অনুষ্ঠান। এদিকে দ্রুতগতিতে ইউক্রেনে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। আরও জানিয়ে দিব ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে রয়েছে যেসব শর্ত। সর্বশেষ জানিয়ে দিব গুপ্তচর বৃত্তির অভিযোগে ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইরান, হিজবুল্লাহর প্রতি সমর্থন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। একই সাথে হিজবুল্লাহর প্রতি ইরানের সমর্থনের কথাও জানানো হয়েছে। যুদ্ধবিরতির চুক্তি এরই মধ্যে কার্যকর হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বুধবার বলেন, তেহরান অনেক আগে থেকেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন অবিলম্বে বন্ধ হওয়ার উপর জোর দিয়ে এসেছে। এ ব্যাপারে গত 14 মাস ধরে ইরান ব্যাপকভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে। ইসমাইল বাঘাই আরো বলেন, আমেরিকা ও ইউরোপের কিছু দেশের পূর্ণাঙ্গ সমর্থন নিয়ে ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধকামী নীতি অনুসরণ করেছে এবং বর্বরতা চালিয়েছে। তার ফল হিসেবে ফিলিস্তিন এবং লেবাননে 60,000 মানুষ শহীদ এবং 1,20,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া উদ্বাস্ত হয়েছেন 35 লাখ মানুষ। ইসরায়েলি আগ্রাসনে গাজা ও লেবাননে ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সব অবকাঠামো। ইরানি মুখপাত্র বলেন, যুদ্ধবিরতির পর এখন দখলদার অপরাধীদের ফাঁসি এবং শাস্তি নিশ্চিত করার দিকে বিশ্ববাসীকে মনোযোগ দিতে হবে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর যুদ্ধে হিজবুল্লাহ দৃঢ়তার ব্যাপক প্রশংসা করেছে আঞ্চলিক প্রতিরোধ সংগঠনগুলো। এ নিয়ে ইরাকের কাতাইব হিজবুল্লাহ এবং ইয়েমেনের আন-নাসরুল্লাহ আন্দোলন আলাদা বিবৃতি দিয়েছে। কাতাইব হিজবুল্লাহ জোরালো ভাষায় বলেছে, যুদ্ধবিরতির সিদ্ধান্ত সম্পূর্ণভাবে লেবানন এবং এই যুদ্ধবিরতির কারণে আঞ্চলিক কোনো সংগঠন দুর্বল হবে না, বরং প্রতিরোধ অক্ষ আল্লাহর শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ে আরও শক্তিশালী হয়ে উঠবে। এদিকে হুথি আন-নাসরুল্লাহ আন্দোলনের মুখপাত্র আব্দুস সালাম বলেছেন, ইসরায়েল শক্ত প্রতিরোধের মুখে না পড়লে যুদ্ধবিরতি মেনে নিত না। তিনি বলেন, বিশ্বাসঘাতক গুপ্ত হত্যার অপরাধের মুখেও হিজবুল্লাহ ভেঙে পড়েনি। মৃত্যুর 2 মাস পর হচ্ছে নাসরুল্লাহর দাফন অনুষ্ঠান। দখলদার ইসরায়েলের বিমান হামলায় নিহত হওয়ার 2 মাস পর সাবেক প্রধান নেতা হাসান নাসরুল্লাহর দাফন অনুষ্ঠান আয়োজন করবে হিজবুল্লাহ। গত 27 সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ব্যবহার করা হয় শক্তিশালী বাংকার বিধ্বংসী বোমা। ওই হামলায় নাসরুল্লাহর প্রাণ যায়। হিজবুল্লাহর রাজনৈতিক কাউন্সিলের উপপ্রধান মাহমুদ কামাতি বলেছেন, তারা নাসরুল্লাহর আনুষ্ঠানিক দাফন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন। 27 নভেম্বর দখলদার ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর 60 দিনের যুদ্ধবিরতি শুরু হয়। আর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই এমন ঘোষণা দিল সশস্ত্র এ গোষ্ঠী। ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর নাসরুল্লাহর মরদেহ উদ্ধার করে দ্রুত সময়ের মধ্যে অজ্ঞাত স্থানে কবরস্থ করা হয়। এখন তার সম্মানে আয়োজন করা হবে আনুষ্ঠানিক দাফন অনুষ্ঠান। বৈরুতের এক সংবাদ সম্মেলনে মাহমুদ কামাতি বলেছেন, দাফন অনুষ্ঠান আয়োজনের সময় ওই সময় তার দাফন স্থগিত করা হয়। তিনি যে দাফন অনুষ্ঠানের যোগ্য আমরা সেটির আয়োজন করছি, তাকে বিদায় জানানোর অনুষ্ঠান হবে প্রকাশ্য এবং আনুষ্ঠানিক। হাসান নাসরুল্লাহ ছাড়াও হিজবুল্লাহর দ্বিতীয় সর্বোচ্চ নেতা হাসিম সাফিউদ্দিনকেও হত্যা করেছে দখলদার ইসরায়েল। নাসরুল্লাহর মৃত্যুর পর সাফিউদ্দিনের হিজবুল্লাহ প্রধান হওয়ার কথা ছিল। ইসরায়েলি হামলায় তিনিও নিহত হওয়ার পর সশস্ত্র এ গোষ্ঠীর প্রধানের দায়িত্ব নেন নাইম কাসেম। দ্রুতগতিতে ইউক্রেনে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনী দ্রুত অগ্রসর হচ্ছে। গত 1 মাসে তারা বড় ধরনের এলাকা দখল করেছে। বিশ্লেষকরা বলছেন, 2022 সালে যুদ্ধ শুরুর পর এটি রাশিয়ার ইউক্রেনের দিকে সবচেয়ে দ্রুত অগ্রগতি। খবর রয়টার্সের। ওপেন সোর্স মানচিত্র অনুযায়ী রাশিয়া এখন ইউক্রেনের 18% এলাকা নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে পুরো ক্রিমিয়া, ডনবাসের 80% এবং
জাপোরিজিয়া ও খেরসনের 70% অন্তর্ভুক্ত। এছাড়া খার্কিভের 3% এলাকাও রয়েছে তাদের নিয়ন্ত্রণে। রুশ বাহিনী গত এক সপ্তাহে 235 বর্গ কিলোমিটার দখল করেছে। নভেম্বরে তারা নিয়ন্ত্রণ করেছে 600 বর্গ কিলোমিটার এলাকা। এজেন্ট স্টভও এক প্রতিবেদনে বলেছে, রাশিয়া দখলকৃত এলাকার জন্য সাপ্তাহিক ও মাসিক নতুন রেকর্ড গড়ছে। রাশিয়া জুলাই থেকে পূর্ব ইউক্রেনে অগ্রসর হতে পারে। একই সময়ে ইউক্রেন পশ্চিমাঞ্চলীয় তুরস্কের একটি ছোট অংশ দখল করে। এরপর রাশিয়ার অগ্রগতি দ্রুত বাড়তে থাকে। দনেৎস্ক অঞ্চলে রুশ বাহিনী পোকরোভস্ক শহরের দিকে অগ্রসর হয়েছে। তারা কুরাখোভ শহরেও প্রবেশ করেছে। বিশ্লেষকদের মতে রাশিয়া ধীরে ধীরে এলাকাগুলো ঘেরাও করছে। এরপর আর্টিলারি ও গাইডেড বোমা দিয়ে আক্রমণ চালাচ্ছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার দখলকৃত সব এলাকা ফেরত না পাওয়া পর্যন্ত শান্তি সম্ভব নয়। তবে ইউক্রেনের সেনাবাহিনী নৌ ও সরঞ্জাম সরবরাহের চাপের মুখে রয়েছে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে রয়েছে যেসব শর্ত। লেবাননে 1 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের সাময়িক বিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, যা বুধবার 27 নভেম্বর ভোর থেকে কার্যকর করা হয়েছে। বেশ কয়েকটি শর্তে দর কষাকষির পর যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। বুধবার 27 নভেম্বর ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মধ্যরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। প্রাথমিক অবস্থায় 60 দিনের যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে, যা পরবর্তীতে আরো বাড়ানো হতে পারে। নেতানিয়াহু বলেন, নিরাপত্তা মন্ত্রিসভা যুদ্ধবিরতির চুক্তিতে সম্মতি জানিয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হিজবুল্লাহ যদি চুক্তির শর্ত ভঙ্গ করে তাহলে ইসরায়েল তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। চুক্তি অনুসারে আগামী 60 দিনের মধ্যে লেবানন থেকে ইসরায়েল তাদের সব সেনা প্রত্যাহার করে নেবে। অন্যদিকে হিজবুল্লাহ সীমান্ত থেকে সরে লিটানি নদীর অপর প্রান্তে সরে যাবে। এছাড়া তারা নতুন করে কোনো অবকাঠামো নির্মাণ বা নিজেদের পুনরায় অস্ত্রশস্ত্রে সজ্জিত করতে পারবে না। গুপ্তচর বৃত্তির অভিযোগে ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া। গুপ্তচর বৃত্তির অভিযোগে মস্কো দূতাবাসে কর্মরত এক ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার 26 নভেম্বর তাকে বহিষ্কার করা হয়। যদিও ব্রিটেন রাশিয়ার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গুপ্তচর বৃত্তির আবরণ হিসেবে ওই ব্রিটিশ কূটনীতিক ইচ্ছাকৃতভাবে রাশিয়ায় প্রবেশের জন্য মিথ্যা তথ্য দিয়েছেন। এটি রাশিয়ার আইন লঙ্ঘন করেছে। মন্ত্রণালয় আরো বলছে, নিরাপত্তা কর্তৃপক্ষ আমাদের দেশের ভূখণ্ডে তার গোয়েন্দা তৎপরতা ও নাশকতামূলক কাজের চিহ্ন শনাক্ত করেছে। পরে মন্ত্রণালয় ওই কূটনীতিকের স্বীকৃতি বাতিল করে এবং 2 সপ্তাহের মধ্যে রাশিয়া ছাড়ার নির্দেশ দেয়। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, আমাদের কর্মীদের বিরুদ্ধে রাশিয়া বিদ্বেষপূর্ণ ও ভিত্তিহীন অভিযোগ এবারই প্রথম নয়। আমরা যথাসময়ে